যাকে আমি ভালোবাসতাম তার সাথে আমার বিয়ে হলো ঠিকই, কিন্তু আমার জানা মতে তার আমি দ্বিতীয় বউ, পরিবারের মান সম্মান বাঁচানোর জন্য বিয়েটা করা হলো, কিন্তু তাকে যে পরিমাণ ভালোবাসতাম সেটা যেন অত্যাচারের সাথে ধুয়ে মুছে যাচ্ছে। এক কাপ চা নিয়ে এই রোবটের ভিড়ে বেলকুনিতে বসে কাজী নজরুলের লেখা বিদ্রোহী কবিতাটা পড়ছিলাম। সাহিত্যের বই পড়তে আমি খুব ভালোবাসি, আগে এই আগ্রহটা ছিল না, কিন্তু এখন এগুলো ছাড়া আমার কোনো সঙ্গী নেই। বাড়িতে যারা আছে তারা মানুষ, কিন্তু কেমন জানি রোবটের ন্যায় আচরণ করে। হঠাৎ চলে আসলাম ভাবনার জগতে। সেদিন ছিল শুক্রবার, স্কুল ছুটি, তাই বাসায় বসে টিভির রিমোট নিয়ে আমি আর আমার ভাই আবির মারামারি করছি। হঠাৎ কলিং বেল বেজে উঠল। আবির, এই জাগিয়ে দরজা খুলে দিয়ে আই। তানিশা, লে হালুয়া, আমি যাব কেন? আবির, লেডিস ফার্স্ট, তাই তুই যাবি। তানিশা, টিভির রিমোট নেওয়ার সময় তো বলো না লেডিস ফার্স্ট। আমি যাব না, ভেঙচি কেটে। আম্মু চিল্লিয়ে বলল, কি রে, আর কতক্ষণ বাজবে? কলিং বেলটা তানিশা গিয়ে খুলে দে। আবির, যা, আম্মু তোর নাম বলেছে। তানিশা, আম্মুকে পড়ে দেখে নিব, রাগে ফুঁসতে ফুঁসতে। আমি উড়োনাটা ঠিক করে দরজাটা খুলে দিলাম, দেখলাম একটা ছেলে নীল কালারের পাঞ্জাবি পরে আছে। কাব্য, আচ্ছা আবির আছে বাসায়? ছেলেটাকে দেখে কেমন জানি ফিল হচ্ছে। ফার্স্ট অফ অল ছেলেটা পাঞ্জাবি পরেছে, আর সেকেন্ড আমার পছন্দের কালারের বেশ মানিয়েছে। কাব্য, কি হলো বলুন? আবির বাড়িতে আছে, একটু জোরে বলল। তানিশা, জি আছে, আপনি ভেতরে আসুন। ছেলেটা স্যান্ডেল খুলতে খুলতে জিজ্ঞেস করল, আপনি কি হন আবিরের? তানিশা, আমি ওর বোন হয়। এই বলে আমি ভিতরে চলে আসলাম নিজের রুমে। আবিরের পাশে কাব্য ভাইয়া বসে গল্প করতে লাগল। আম্মুও নাস্তা দিচ্ছে, এমন সময় আমার ডাক পড়ল। আম্মু, তানিশা। এই তানিশা, তোর বান্ধবী লতা এসেছে। তানিশা, আসছি। আমি বাইরে গিয়ে দেখি লতা এসেছে। আমাকে দেখে কাব্য ভাইয়া কি যেন বলল ভাইয়াকে, আমি লতাকে নিয়ে ভেতরে চলে আসলাম। ভাইয়া প্রায়ই আসতো আমাদের বাড়িতে, আর আমি তাকে এক পলক দেখার বাহানা করতাম। এইভাবে 10 থেকে প্লাস নিয়ে ভাইয়াদের কলেজে ভর্তি হলাম। যেদিন আমি কলেজে প্রথম আসলাম ভাইয়ার খুব জ্বর ছিল, তাই কাব্য ভাইয়ার উপর আমার দায়িত্ব দিল। কলেজে এসে বুঝতে পারলাম শুধু আমি না, আরও অনেক মেয়েই ভাইয়ার জন্য পাগল। আমার পাশে ভাইয়াকে দেখে সব মেয়েরা কেমন অবাক হয়ে রইল। সব ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে ছিল। হঠাৎ তাদের বন্ধুদের সাথে দেখা হয়ে গেল। নাতাশা, কাব্য, এই মেয়েটা কে? কাব্য, ও আবিরের বোন, নতুন ভর্তি হয়েছে। আজ আবিরের জ্বর, ও চেনে না, তাই আমার উপর দায়িত্ব দিছে। নাতাশা, ওহহ, আবির এখন কেমন আছে? কাব্য, ভালোই আছে, জ্বর কমেছে এখন। নাতাশা, আচ্ছা যাই হোক, বিকেলে আমাদের সাথে ঘুরতে যাবে তো? নেকামি ভাবে। কাব্য, আচ্ছা এখন যায়, চলো। তানিশা, মেয়েটার কথা ধরন শুনে যা বুঝলাম কাব্য ভাইয়ার সাথে ভালোই সম্পর্ক আছে। উফফ, মনে হচ্ছে নিজের চুল নিজে ছিঁড়ি। তানিশা, ভাইয়া আমি এখন সম্পূর্ণ চিনে গেছি, আপনি যেতে পারেন। কাব্য, না হহ, যতক্ষণ কলেজ শেষ না হচ্ছে ততক্ষণ তুমি আমার দায়িত্বে আছো। কলেজ টাইম শেষ হল। ভাইয়া আমাকে বাইকে নিয়ে বাড়ির পথে রওনা দিল। এখন বাড়ি যেতে অনেক দেরি। হঠাৎ ভাইয়ার ফোন বেজে উঠল। কাব্য, আমার ফোন তুলে কানে ধরো। তানিশা, মানে? কাব্য, আরে বাবা, পকেট থেকে ফোনটা আমার কানে ধরো। আমিও সেই কাজগুলোই করলাম। ফোন রাখার পর বাইক বিপরীত রাস্তায় নিয়ে যেতে লাগল। তানিশা, এদিকে কেন যাচ্ছি আমরা? কাব্য, একটা ইম্পর্টেন্ট কাজ চলে এসেছে, প্লিজ একটু পরেই বাড়ি পৌঁছে দিব, অপেক্ষা কর। আমি বললাম, ওকে, যত সময় থাকবো ততই তো ভালো, আমার তো সারা জীবন এইভাবেই ওনার সাথে থাকতে মন বলছে। একটা বড় কোম্পানির সামনে থামল বাইকটা। আমাকে নিয়ে ভেতরে গেল। এটা কাপড়ের কোম্পানি, বড় ব্র্যান্ড কোম্পানি, কাপড়গুলো সেই
আমাকে একটা রুমে বসিয়ে দিল, অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে, তৈরি হচ্ছে। কাব্য, তানিশা তুমি বসো, আমি কিছুক্ষণ পরই চলে আসব, আব্বু ডাকছে। তিনি গেলেন, দেখলাম তাকে অনেকেই সম্মান করছেন, মানে বুঝলাম তিনি এই প্রতিষ্ঠার ছেলে, অনেক বড়লোক। আসছে তো আসছেই, আমি ঘুরে ঘুরে দেখলাম। দুপুর থেকে বিকেল গড়িয়ে গেল, তখন তিনি আসলেন। কাব্য চলো। আমি তার দিকে তাকিয়েই রইলাম, বুঝতে পারল আমি বিরক্ত হয়ে গেছি। কাব্য, খিদে লেগেছে। তার কথা শুনে আমি একটা ভেঙচি দিলাম। তিনি হাসলেন, ও বলতেই ভুলে গেছি, আমি অনেক চঞ্চল মেয়ে। তিনি আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেলেন, ওখানেই দুপুরের খাবার বিকালে খেলাম। তারপর বাইকে নিয়ে বাড়ির উদ্দেশ্য রওনা দিলাম, কিন্তু প্রকৃতি চাইছে না আমরা আলাদা হয়, হুট করেই বৃষ্টি নামল। কাব্য তাড়াতাড়ি গাড়ি রেখে একটা অর্ধ তৈরি বাড়িতে আশ্রয় নিল আমাকে নিয়ে। আমি তো পুরোপুরি ভিজে গেছে, ব্যাগটা অল্প ভিজেছে, তার সাথে কাব্য ভাইয়াও। সাদা শার্ট পরা ছিল, ভাইয়ার পানির কারণে গায়ের সাথে লেপ্টে শরীর বোঝা যাচ্ছে। আমি তাড়াতাড়ি চোখ নামিয়ে নিলাম। তানিশা, তুমিও চাও আল্লাহ আমরা এক হয়ে যাই, মুচকি হাসি দিয়ে। অল্প ডিস্টেন্সে দাঁড়িয়ে আছি আমরা, হঠাৎ খুব জোরে বাজ পড়ল, আর আমি কাব্য ভাইয়ার বুকে। স্পষ্ট হার্টবিট শোনা যাচ্ছে, কিন্তু খুব দ্রুত বিট হচ্ছে কেন। কিছুক্ষণ পর বুঝতে পেরে আমি তাড়াতাড়ি ছেড়ে একটু দূরে যাওয়ার ব্যর্থ চেষ্টা করলাম। লজ্জায় আমি শেষ, কেউ মাটি খুঁড়ে দে, আমি ঢুকে যায়। তানিশা, আসলে আমি বিদ্যুৎ চমকালে অনেক ভয় পাই ইভেন। কাব্য, ইটস ওকে। বৃষ্টি থামার পর বাসায় আসি, তার উপর দুর্বলতা দিন দিন যেন বেড়েই চলেছে। তাকে এক পলক দেখা আমার কাছে মনে হয় বিশ্বজয়ের মতো বড় কাজ। আর যেদিন দেখা হতো না, তার ফেসবুক আইডি নিয়েই দিন কাটিয়ে দিতাম। হঠাৎ কাব্যের চিৎকারে আমার ভাবনার জগৎ থেকে বাস্তব জগতে ফিরলাম। নিচে গিয়ে দেখলাম আজ তাড়াতাড়ি ফিরেছেন তিনি। তাতে হয়তো আমার কোনো যায় আসে না। কাব্য আমাকে দেখে রাগে গজগজ করতে করতে উপরে চলে আসল। কাব্যের আম্মু, এই যে মেয়ে, কাব্য যতক্ষণ রুমে আছে ততক্ষণ রুমে যাবে না, বলে চলে গেল তার রুমে। এটা আর নতুন কিছু না, কাব্য ভাইয়া হুটহাট কোনো কারণ ছাড়াই আমার উপর রেগে যান। কেন তা আজও জানলাম না। আমার তো কোনো কাজ নেই, চলে আসলাম নিজের জায়গা। এইভাবেই চলতে লাগলো। কাব্য ভাইয়া আর আমি অনেক ক্লোজ ফ্রেন্ড হয়ে গেলাম। হয়তো আমি ছোট, তারপরও কোথায় ভাইয়া আর কাব্য ভাইয়া গেলে আমাকে নিয়ে যেত। কলেজ লাইফও শেষ হলো। আমি এইবার ভাবলাম কাব্য ভাইয়াকে মনের কথা বলা উচিত। বসন্ত চলে এসেছে। গাছে নতুন নতুন পাতা গজাচ্ছে, কত না সুন্দর লাগছে। আকাশ একদম পরিষ্কার, না গরম না ঠান্ডা। আকাশে পাখি উড়ছে। এত সৌন্দর্যের কারণেই আমার বসন্ত মাসটা এত পছন্দ। এটাই প্রপোজ করার উপযুক্ত সময়। সকালে এইগুলোই ভাবছিলাম, বেশ কয়েকদিন ধরে কোনো খোঁজ নেই। তাকে দেখার জন্য মনটা ছটফট করছে। ভাইয়া তো বাইরেও যেতে দেয় না আমাকে, ফেসবুকেও তেমন অ্যাক্টিভ দেখছি না। কিছু হলো নাকি ওর, এই টেনশনে গলা যেন শুকিয়ে আসছে। বেলকুনিতে বসে আছি, সমরেশ মজুমদারের লিখা সাতকাহন গল্পটি পড়তেছিলাম। হঠাৎ আবির আর কাব্য ভাইয়া বেলকুনিতে আসে। আমি বইটি রেখে দাঁড়ালাম। এতদিন পর কাব্য ভাইয়াকে দেখে খুশিতে আমি পাগল হয়ে উঠেছি, বাট প্রকাশ করলাম না। তানিশা ভাইয়া আপনি? কাব্য, বাবা সাহিত্য পড়, অবাক হয়ে। আবির, তোরা কথা বল, আম্মু ডাকছে আমাকে। কাব্য, তোমাকে আমার কিছু বলার আছে। তানিশা, আপনাকেও কিছু বলার আছে, খুশি হয়ে। কাব্য, আচ্ছা বলো। তানিশা, আপনি আগে বলেন, ভেঙচি কেটে। কাব্য, তুমি আগে। তানিশা, আপনি আগে বলতে চেয়েছেন, বলেন, রেগে। কাব্য, ওকে বাবা বলছি, আসলে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এই নেও বিয়ের কার্ড। এমন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। কেমন জানি কেউ আমাকে গলা চেপে ধরল, নিঃশ্বাসে প্রবলেম হচ্ছে আমার।
সব অন্ধকার হয়ে আসছে আমার কাছে। নিজেকে একটু শান্ত করলাম এবং ভাইয়ার হাত থেকে কার্ডটা নিলাম। কাব্য, আগামী সোমবার আমাদের বিয়ে, সো তোমাকে যেন বিয়েতে দেখি। ওকে। আর কি যেন বলতে গেছিলে? তানিশা, কই, ও বলতে গেছিলাম যে আমি কথাটা ভুলে গেছি। ভাইয়া আমার কথাটা শুনে হাসতে শুরু করল। আমিও মিথ্যে হাসার অভিনয় করলাম। ভাইয়া আর বসল না, চলে গেল। তার সাথে আমিও আমার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। পাগলের মতো কাঁদতে লাগলাম। রাতের খাবার আর গলা দিয়ে নামল না। বসন্তের ফুল আর আমার ফুটল না। আসলেই অসমাপ্ত রয়ে গেল আমার একতরফা ভালোবাসা, তাকে আর বলতেও পারলাম না। দিনের পর দিন কাটতে লাগলে কেমন জানি ভেঙে পড়েছিলাম আমি। সারাদিন সাহিত্য বাদ দিয়ে তার ছবি দেখেই কাটিয়ে দিতাম। নিজেকে আয়নায় দেখার মতো সাহসও হতো না আমার, এতটা খারাপ অবস্থা হয়ে গেছিল আমার। রবিবারে ভাইয়া আমাদের সকলকে নিয়ে গেলেন তাদের বাড়িতে। সেদিন একটু সেজেছিলাম। কালই বিয়ে হবে। ভাইয়ার নাতাশা আপু এসেছিল, এঙ্গেজমেন্ট পার্টি ছিল, বেশ মানিয়েছে দুজনকে। আমার সামনে আমার ভালোবাসার মানুষটি অন্য মেয়ের হাতে রিং পরিয়ে দিল, আর আমি শুধু চেয়ে রইলাম। আর সহ্য করার ধৈর্য আমার ছিল না, তাই বাড়ির বাইরে চলে আসলাম। ওখানে বসার সিস্টেম ছিল, কেউ নেই। বাড়িটা সম্পূর্ণ আলো দিয়ে সাজানো, তাই এদিকেও আলোতে ঝলমল করছে। চোখ থেকে লোনা জল পড়ছে আমার। হেলান দিয়ে বসে আছি ঠিকই, কিন্তু অখেয়ালে আছি। জানি না কি এত ভাবছি, শুধু এতটুকু বলতে পারি, ভাবলার একমাত্র জগৎ হল কাব্য। হঠাৎ করেই কেউ কাঁধে হাত দিল ও আমি তাড়াতাড়ি চোখ মুছে তাকিয়ে দেখলাম কাব্য ভাইয়া। কিছুটা অপ্রস্তুত হয়ে গেলাম ওকে দেখে। কাব্য, এখানে বসে কি করছো তুমি? তানিশা, আসলে এমনি। কাব্য, তোমার কণ্ঠ এমন লাগছে কেন, কান্না করছো? তানিশা, কই না তো। কাব্য, আমার কাছে কিছু লুকাবে না? ধমক দিয়ে। ধমকটা আর সহ্য করতে পারলাম না আমি। কাব্য ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। তানিশা, আমি তোমাকে ভালোবাসি কাব্য ভাইয়া। কান্নারত অবস্থায় কাব্য ভাইয়া কথাটা শুনে এক ঝটকায় তার থেকে আমাকে দূর করে দিল। কাব্য, কি বলছো এসব? তুমি আমার ছোট বোনের মতো। বোন কথাটা শুনে কেমন জানি কষ্ট হলো, তাই নিজেকে সামলে চোখের পানি মুছে দাঁড়ালাম। তানিশা, সরি ভাইয়া, আমি নিজের হুঁশে ছিলাম না, তাই হয়তো আপনার সাথে। রিয়েলি সরি। আর একবারও পিছে ফিরে তাকালাম না আমি। বাড়ির মধ্যে চলে আসলাম। কাব্য ভাইয়াও হয়তোবা আমার থেকে এমন ব্যবহার আশা করিনি। অনুষ্ঠান চলছে, বাট আমি অখেয়ালে আছি এখনো। ওই চিন্তা ভাবনায় কাজ করছে কি করলাম আমি, ওইগুলো বলার কি খুব দরকার ছিল? যাই হোক, একটু কথা বলতো, তাই এখন থেকে বলবেন না তিনি। বাড়িতে চলে আসলাম। জ্বরটা আবার ঘুরে আসলো। ভালোই হয়েছে কাল বিয়েতে না যাওয়ার বাহানা খুঁজে পেলাম। সকালে আমার এত জ্বরের কারণে ভাইয়ার ও আর বিয়েতে যাওয়া হলো না। আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। সেলাইন চলছে, তার সাথে ঘুমের মেডিসিনও দিচ্ছে, আর কোনো হুঁশ নেই আমার। পরের দিন নিজেকে আমার বেডরুমে আবিষ্কার করলাম। নিজের এমন হাল থাকা সত্ত্বেও একজনের কথা বারবার আমার মনকে শান্তি দিচ্ছে না। তানিশা, হয়তো তোমার বিয়ে হয়ে গেছে কাব্য ভাইয়া। তুমি আর আমি এখন অনেক দূর হয়ে গেলাম। সাহিত্যের মতো ভালোবাসার মানুষটিকে নিজের করে পাওয়া যেত, তাহলে হয়তো কেউই আর ডিপ্রেশনে থাকতে হতো না। আম্মু ভাইয়ার সাথে কথা বলতে লাগল, আমাকে নাকি আবহাওয়া পরিবর্তন করা উচিত এত ঘন ঘন অসুস্থ হওয়ার জন্য। তাই তারা সিদ্ধান্ত নিল আমাদের দাদু বাড়িতে চলে আসবে। দাদু বাড়ি ঢাকায়। দুদিন পর আমরা দাদু বাড়িতে চলো আসলাম। কাব্য ভাইয়ার খবর আর আমি জানি না। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো সব থেকেই আমাকে ব্লক করে দিচ্ছে। আগে যত না কষ্ট পেয়েছি, এখন তার দ্বিগুণ কষ্ট হচ্ছে। কিছু পিক আর পুরাতন মেসেজ ছাড়া তার অস্তিত্ব বলে আমার কাছে আর কিছু বাকি রইল না। আমার সুস্থ হওয়ার পরই ইউনিভার্সিটিতে ভর্তি করা হলো।
এখন দিনে হাসি খুশি আর রাতে চোখের পানিতে বালিশা ভিজিয়ে ফেলি, মুখ চেপে কান্না। এর মধ্যেও কোনো খোঁজ পেলাম না। কাব্য ভাইয়ার হতো ভালোই আছি। আমি আবার পড়ালেখায় মনোযোগ দিলাম, কিন্তু তাও বেশি দিন চলল না। আমার ক্লাসমেট শুভ্রর সাথে আমার অনেক ভালো সম্পর্ক হলো। যেখানেই যেতাম ওকে নিয়ে যেতাম। ও আমাকে বেস্ট ফ্রেন্ডের মতো ভালোবাসত। এইভাবেই চলতে লাগলো আমার দিনগুলো। ইতিমধ্যে কাব্য ভাইয়াকে টোটালি ভোলার জন্য ওর সব পিক ও পুরানো মেসেজ ডিলিট করে দিছি। তারপরও কেমন জানি বুকের মধ্যে ওকে একবার দেখার জন্য আনচান করতেই থাকে। হঠাৎ এক ঝড়ে আবার জীবনটা তছনছ হয়ে যায়। হুট করে আমার বিয়ে ঠিক করে আমার মতের বিরুদ্ধে। পারিবারিকভাবেই বিয়েটা যেমন আমাকে অবাক করল, তার থেকেও কয়েকগুণ বেশি অবাক করল বরকে দেখে। কারণ বরটা ছিল আর কেউ না, কাব্য ভাইয়া। বাসররাতে যখন বসেছিলাম মনে হচ্ছে কেউ কলিজা ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। কারণ একটাই, কাব্য ভাইয়া। ওর তো একবার বিয়ে হয়েছে নাতাশা আপু, সে কই আর আমাকেই কেন বিয়ে করল? এমন হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমার মাথায়। বাট তাকে কিভাবে বলবো, কোনো মুখেই বা বলবো সেটাই বুঝতে পারছি না। ঠিক রাত 12:30 বাজে তখন তিনি রুমে আসলেন। রীতি অনুযায়ী আমি তাকে সালাম করতে গেলাম। তিনি পা দুটো সরিয়ে নিলেন এবং আমার হাত দুটো ধরে টানতে টানতে একটা রুমে গিয়ে টান মেরে ফ্লোরে ফেলে দিল। আমি কাচুমাচু হয়ে পড়ে রইলাম। কাব্য, আজ থেকে এটাই তোমার রুম। আমার সামনে আসবে না, তাহলে তোমার অনেক বিপদ হবে এবং আমার রুমেও আসবে না। হনহন করে চলে আসলো। তার কথাগুলো আমার মাথার উপর দিয়ে গেল। এমনি যদি করবে বিয়ে করল কেন, এবং কেনই বা করল বিয়ে আমাকে? আর নাতাশা আপুই বা কি রকম যে নিজের বরকে আবার বিয়ে করতে দিল? এমন চিন্তায় আর ঘুম হল না। ভোরে চোখ লেগে আসছিল কিন্তু ঘুম ভেঙে গেল। আমি চেঞ্জ করব, কিন্তু আমার লাগেজ ভাইয়ার ঘরে কি করি? যাব কি একবার? কিন্তু ভাইয়া যে নিষেধ করছে। যাই একবার, যা হবে দেখা যাবে, এসব ভাবছিল। তারপর আমি গুটি গুটি পায়ে পা টিপে টিপে ভাইয়ার রুমে চলে আসলাম। তারপর লাগেজ খুঁজতে লাগলাম। যেই নিতে যাব একটা চিৎকারে আমার আত্মা কেঁপে উঠল। কাব্যের চিৎকার শুনে সবাই রুমে প্রবেশ করল। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলাম। কাব্য, কেন এসেছ তুমি আমার রুমে? কি হলো বলো? আমি তোমাকে নিষেধ করেছি না আমার রুমে আসবে না? ধমকের সুরে। কাব্য ভাইয়ার রাগটা সামলানোর জন্য কাব্য ভাইয়ার আম্মু বলতে লাগল, শাশুড়ি কাব্য, শান্ত হও। এই মেয়ে কেন এসেছ কাব্যের রুমে? ও নিষেধ করেছে না। আমি চেঞ্জ করব, তাই লাগেজ নিতে এসেছিলাম। মাথা নিচু করে। কাব্য, লাগেজ নিতে আসছিলে? বাড়িতে কি কাজের লোকের অভাব? তাদের বললে কি হতো? রেগে তানিশা, আমি তো কাউকে চিনিও না, কিভাবে বলতাম এত সকালে? এইবার সবাই চুপ হয়ে গেল। আসলেই তো, আমি তো এর আগে যাদের দেখেছি তারা তো কেউই নেই। শাশুড়ি, ও আচ্ছা, এরপর আর কাব্যের সামনে আসবে না। আমি সবার সাথে তোমার পরিচয় করিয়ে দিচ্ছি। মণ্ডল, ওর লাগেজ ওর রুমে দিয়ে আই, আর তুমি চলো। মণ্ডল, আজ্ঞে আপা, এই বলে লাগেজ নিয়ে গেল। কি কপাল আমার, আমার নিজের স্বামীর রুমে আসবো, তাও আবার এত ঘটনা হয়ে গেল। মনে মনে আমিও রুমে চলে আসলাম। সবাই রোবটের মতো কাজ করত। কেউ 1 মিনিটও আমার সাথে দরকারি ছাড়া কথায় বলতো না, আর কাব্য ভাইয়া তো বলতই না। এইভাবেই দিন চলে যেত আমার। সব জেন এখন অপরিচিত লাগে। কাজের লোকেরাও অনেক বিজি। আমার রুমে টাইম অনুযায়ী খাবার চলে আসত। 1 সপ্তাহ এমন গেছে আমি কাব্যের মুখই দেখিনি, একদম বন্দি। তারপরও আমি নাতাশা আপুর খোঁজ নিতে চেয়েছি, বাট কোনো রকমভাবে খোঁজ নিতে পারিনি। কপাল খারাপ। একদিন আমার শ্বশুর শাশুড়ি এক কাজিনের অসুস্থতার কারণে তাদের বাসায় গেলেন, বলে দিলেন 2 দিন থাকবে। সেটা আমি জানতে পেলাম কাজের লোকেদের কাছ থেকে। এ বাড়িতে আমি যে একজন সেটা কেউ মূল্যই করে না।
আজ জানি একটা নেশা উঠে গেল কাব্য ভাইয়ার কাছ থেকে সবকিছু জানার। রাতেও কাজের লোকেরা থাকে না, এর মতো মুখম উপায় আমার আর আসবে না, যে করেই হোক জানতেই হবে। রুমে বসেছিলাম, হঠাৎ ডাক পড়ল, আমি গেলাম সেখানে। কাব্য, আমার খাবার দাও, খিদে লাগছে, গম্ভীর হয়ে। আমিও খাবার দিয়ে তার পাশে দাঁড়িয়ে থাকলাম, তিনি খেতে লাগলেন। খাওয়া শেষে হাত ধুয়ে সোজা আমার শাড়িতে হাত মুছল। আমি বেশ অবাক হলাম। তিনি রুমে চলে আসলেন। আমি ভাবলাম তার বিশ্রামের প্রয়োজন, তা কিছুক্ষণ পর তার রুমে গেলাম। দেখলাম বেডে হেলান দিয়ে তিনি ল্যাপটপে কাজ করছে। আমি দরজা নক করলাম নিচে তাকিয়ে। কাব্য, কিছু বলবে? তানিশা জি, কিছু প্রশ্নের জবাব চাই আমি আপনার কাছ থেকে। কাব্য, ভেতরে আসো। আমিও ভেতরে গেলাম, উনার সামনে গিয়ে দাঁড়ালাম। তিনি ল্যাপটপ অফ করে পাশে রাখলেন, পা গুটিয়ে বসলেন এবং আমাকেও বসতে বললেন। আমি বসলাম। কাব্য, এইবার বলো, কি বলবা? তানিশা, আমাকে বিয়ে করার কারণ। কাব্য, তোমাকে তোমার প্রাপ্য শাস্তি দেওয়ার জন্য। তানিশা, শাস্তি মানে? কিসের শাস্তি? কেনই বা বিয়ে করলেন আর কেনই বা শাস্তি দিচ্ছেন? একটা কারণ তো আছি নাকি, প্লিজ বলুন। কাব্য, আমি কারণ বলতে বাধ্য নয়, দাঁড়িয়ে চলে যাবে। ঠিক সেই সময় আমি তার পা চেপে ধরলাম, আমাকে যে শাস্তির কারণ জানতেই হবে। তানিশা, প্লিজ বলুন, প্লিজ, কেন শাস্তি দিচ্ছেন? কি করেছি আমি? কাব্য, কি করছো? পা ছাড়ো বলছি। তানিশা, যতক্ষণ না আমাকে শাস্তির কারণ না বলবেন ততক্ষণ আমি পা ছাড়ব না। কাব্য খুব জোরে আমার বাহু চেপে ধরে বলতে লাগল। কাব্য, শুনতে চাও তো শুন, কি কারণ? চোখ নিমেষেই লাল হয়ে গেল। এখনকার কাব্যকে দেখে আমার খুব ভয় করছে, কিন্তু কারণ তো জানতেই হবে আমাকে। কাব্য একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগল। তখন কলেজে চান্স পেয়ে কেবল প্রথম দিন ক্লাস শেষে একটা মেয়েকে দেখে আমার কেমন জানি ফিল হতে থাকে। মেয়েটি আর কেউ না, নাতাশা। প্রথম যখন ওকে প্রপোজ করতে গেছিলাম তখন সবার সামনে আমাকে থাপ্পড় মেরেছিল। তারপরও আমি হার মানি নাই, পাগলের মতো ভালোবাসতাম ওকে। একসময় আসলো, ও আমাকে ভালোবাসতে শুরু করল। যে মেয়ে আমাকে রিজেক্ট করেছিল সেই আমাকে প্রপোজ করল। এইভাবেই চলতে লাগলো আমাদের রিলেশন। এমনি একদিন, নাতাশা, কাব্য, একটা কথা বলি? ঘাড়ে মাথা রেখে। কাব্য, হুম বলো। নাতাশা, আমি যদি দেখি তুমি অন্য কারোর হয়ে যাচ্ছ সেদিনই হবে তোমার আর আমার শেষ রিলেশন। আর কখনো আমাকে তুমি পাবে না। চোখ দিয়ে পানি পড়ছে। কাব্য, আরে পাগলি, তোমাকে ছাড়া আমি কোথায় যাব? আমি যে শুধু তোমাকেই ভালোবাসি, আর কাউকে না। এমন কথা আর কখনো বলবে না। কাব্যের এমন কথা শুনে নাতাশা তাকে জড়িয়ে ধরে। আস্তে আস্তে বিয়ের ডেট আগাতে থাকে। ঠিক যেদিন আমাদের এঙ্গেজমেন্ট তুমি আমাকে জড়িয়ে ধরে প্রপোজ কর, সেটা নাতাশা দেখে ফেলে আমাকে ভুল বোঝে। সে মনে করে আমি তোমাকে ভালোবাসা। এই কথাগুলো বলতে বলতে কাব্য ভাইয়া কাঁদতে থাকে। আবার বলতে থাকে, তুমি চলে যার পর ওই আংটিটা ছুঁড়ে ফেলে দেয় আমার মুখের উপর আর বিয়ে ক্যান্সেল করে দেয়। আগে একটা কথা বলেছিল, আমি কারোর হলে ও আর রিলেশনটা রাখবে না। আমার একটা কথাও শুনে নাই। ও তো লোকের মধ্যে বিয়েটা ভেঙ্গে দিল। জানো আমার এবং আমার পরিবারের কতটা অসম্মান হয়েছে? শুধু মায় তোমার জন্য হয়েছে এইগুলো। এর প্রাপ্য শাস্তি তোমাকে পেতেই হবে তানিশা। এই বলে তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন। আমার আটকানোর মতো সাহস নেই। আমি কি করলাম আমার জন্য? শুধু মায় আমার জন্য। কাব্য ভাইয়ার জীবন শেষ হয়ে গেল। শরীর অনেক কাঁপছে। কাব্য ভাইয়া এখনো বাড়িতে ফেরেনি। রাত 1টা বাজতে গেল, আমার ভয় হওয়া শুরু হল। এখন যেন মনে হচ্ছে আমাদের যদি দেখা না তো তাহলে হয়তো এত কিছু ঘটত না। আমিই তাহলে কাব্য ভাইয়ার প্রথম বউ। কিন্তু এত কিছু হয়ে গেল, আমার পরিবার থেকে কেউ একবারও ফোন বা খোঁজ খবর নেওয়ার প্রয়োজন বোধ করল না। আসলেই আমি তাদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছিলাম। এসব ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছি।
সকালে আমার ঘুম ভাঙল সূর্যের আলোয়। হঠাৎ আতনাটা কেঁপে উঠল। কাব্য ভাইয়া কোথায়? তাড়াতাড়ি রুমে গিয়ে দেখলাম শুয়ে আছে। আজও আমার শ্বশুর শাশুড়ি আসবে না, কোনো কাজের লোককেও দেখছি না, তাই আমি সকালের নাস্তাটা বানিয়ে ফেললাম। তিনি উঠে ফ্রেশ হয়ে এসে ব্রেকফাস্ট করে নিলেন। তারপর বাইরে চলে গেলেন। রোজ দিনের মতোই আমার সাথে কোনো কথা বললেন না তিনি। আমি তার রুমে গিয়ে সব গুছালাম। গুছাতে গিয়ে একটা ছবি পেলাম, সেটা নাতাশা আপুর। আমি আচ্ছা, যাকে ভালোবাসা যায়, হাজার কারণ বাধা আসলেও তাকে ভালোবাসে মানুষ, কিন্তু তুমি কেন একবারও কাব্য ভাইয়ার কথা শুনো নাই? একবার তো শোনা উচিত ছিল। তার মানে কি তুমি ওকে ভালোইবাসনি? এ কি ভাবছি আমি? দোষ সব তো আমার। মরার দিনই আমি তাকে প্রপোজ করতে গেলাম। হঠাৎ নিচ থেকে তানিশা তানিশা বলে ডাক এলো। আমি নিচে চলে আসলাম। দেখি তার দুহাতে ব্যাগ ভর্তি বাজার। তানিশা, একই এত বাজার কেন এনেছেন? কাব্য, আমার কয়েকজন ফ্রেন্ড আসবে এবং তুমি এইগুলো এখনই রান্না করবে। তানিশা, এত রান্না করব কেমনে? কাব্য, তুমি না আমাকে ভালোবাসো, এইটুকু করবা না? এটা তো কোনো কঠিন কাজই না। আর হ্যাঁ, 1 ঘন্টার সময় তোমার কাছে। এই বলে আবার বেরিয়ে গেল। তার কথাগুলো কেমন জানি লাগলো। আজ সে আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন করল। ভালো। ব্যাগগুলো নিয়ে রান্নাঘরে গিয়ে সব পরিপাটি করে রান্না করতে থাকলাম। আমার নানু আমাদের কাছেই থাকত। সেই বুড়ি থুককু নানুই আমাকে রান্না করা শিখাইছে। আজ তার একটা কথা খুব মনে পড়ছে। তুই তো বৈশা বৈশা খাস, শহুর বাড়ি গিয়া বৈশা বৈশা কি খাইতে দিবে? হন ছেড়িয়াই রান্না করা শিখাই গি, তোর কাজে আসবগা। আজ হয়তো তার জন্য রান্না করতে পারি। তার কাছে রান্না শিখতে ভালোই লাগত, বাট অনেক খুঁটা দিত, যা সহ্যের মতো না। কিন্তু আজ নেই, খুব কষ্ট লাগছে, মনে পড়ছে তাকে। চোখের পানি মুছে রান্নায় মনোযোগ দিলাম। সেই কখন গেছেন তিনি, ফেরার নাম নেই। এদিকে টেবিলে খাবার ভর্তি করে রেখেছি। হঠাৎ কলিং বেল বাজল। আমি গিয়ে খুলে দিলাম। দেখি তিনি একা। আমাকে না দেখার ভান করে চলে আসলো ভিতরে, হাত ধুয়ে খেতে বসল। আমি জাস্ট তাকে দেখছি। একের পর এক তরকারি দিয়ে খেয়েই চলেছে। আমি জাস্ট অবাক হয়ে তাকিয়ে আছি, এত পেটে জায়গা তার। কাব্য, এই একদম নজর দিবে না বলে দিলাম। তার কথা শুনে ভেঙচি কাটলাম একটা, আর তিনি মুখ ঘুরালেন। খেয়ে দিয়ে হাত ধুয়ে আমার শাড়িতে হাত মুছলেন। কাব্য, খাবারগুলো জোস ছিল, আর তুমিও খেয়ে নিও। এই বলে ডেং ডেং করতে করতে চলে গেল সে। এতটুকু বুঝলাম, আজ একটা ছোট খাটো কষ্ট দিল আমায়। আমিও খেয়ে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর তিনি আসলেন আমার রুমে। আমি উঠে দাঁড়ালাম। তানিশা, কিছু লাগবে আপনার? তিনি কিছু বলল না, ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল। কেমন জানি হার্টবিট ফাস্ট হতে লাগল। তিনি এসে আমাকে জড়িয়ে ধরে পেটে হাত দিয়ে স্লাইড করতে লাগলেন, তার সাথে নাক ঘাড়ে ডুবিয়ে দিয়েছেন। আর আমি ফ্রিজড হয়ে গেছি জমে। তিনি আস্তে আস্তে আমার ঠোঁটের দিকে আগাতে থাকলেন। আমি চোখ বুজে ফেললাম। আমাকে ভুল প্রমাণিত করে তিনি কানে কানে বললেন, কাব্য, এটাই তোমার শাস্তি। বলে এক ধাক্কা দিলেন। আমি বেডে গিয়ে পড়লাম। তিনি বলতে লাগলেন, কাব্য, কি মনে করেছিলে তোমার মতো 3rd ক্লাস মেয়েকে আমি ভালোবাসব? প্রশ্নই উঠে না। আই জাস্ট হেট ইউ মিস শ্রী মিসেস তানিশা। এই বলে তিনি চলে গেলেন। আমার যেন কলিজা কেউ টেনে বের করছে। বুকের মধ্যে এত ব্যথা করছে, মনে হচ্ছে কেউ হাতল পিটাচ্ছে। সেই রাতে আর ঘুম হল না। 3rd ক্লাস, এটাই কানের মধ্যে বেজে চলেছে। আজ একটু বেলা করেই উঠলাম। ফ্রেশ হয়ে কাব্যের রুমে গেলাম। আজ কাজের লোকেরা সবাই এসেছেন। শাশুড়ি ফোন দিয়ে কাব্যকে জানিয়ে দিয়েছেন 1 সপ্তাহের আগে আর আসতে পারবে না। আমি কাব্যের রুমে গিয়ে টোকা দিলাম। তিনি আমার দিকে তাকালেন, বাট কোনো গ্রাহ্য করছেন না, তাই আমিই বলা শুরু করলাম, তানিশা, আজ আমি বাবার বাড়িতে যাব। কাব্য, সেটা তুমি যেতে পারবে না। তানিশা, মানে?
কাব্য রেজিস্ট্রি পেপারে সাইন করার সাথে তুমি কিছু কন্ট্রাক্ট পেপারও সাইন করেছ, যেখানে লেখা আছে বিয়ের পর তোমার পরিবার তোমার সাথে কোনো রকম যোগাযোগ করতে পারবে না বা তুমিও কোনো রকম যোগাযোগ করতে পারবে না। তানিশা এসবের মানে কি? তারা এসব জানত। কাব্য তারা স্বইচ্ছাই সবকিছু জেনে তোমার সাথে আমার বিয়ে দিয়েছে বুঝলে। আমার যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল, কোনো রকম কষ্টকে চাপ দিয়ে বললাম। তানিশা আমার কিছু জিনিস কেনার আছে, আপনি কি আমার সাথে যাবেন? কাব্য প্রশ্নও উঠে না, তোমার যেখানে যাওয়ার যাও, সন্ধ্যা হওয়ার আগে বাড়িতে দেখতে চাই, না হলে দেখবে আমি কি করি। আমি কোনো রকম নিজের রুমে চলে এসে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মার্কেটের উদ্দেশ্যে। শপিং করার পথে ফিরতেছিলাম, হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগল। নাতাশা উফ সরি। ও তানিশা, কংগ্রাচুলেশনস। তো কেমন আছো? আমি খেয়াল করলাম নাতাশা আপু তারও হাতে অনেক শপিং, আগের থেকে আরও সুন্দর হয়ে গেছে। তানিশা আলহামদুলিল্লাহ, তুমি? নাতাশা খুব ভালো। তো কেমন চলছে ওই কাব্যের সাথে সংসার? তানিশা আমার কথা বাদ দাও, তোমার কথা বলো। নাতাশা আমি তো দিব্যি ভালো আছি। সেদিন তুমি ওই ঘটনা না ঘটালো আমি তো কাব্যর থেকে দূরে থাকতেই পারতাম না। তানিশা মানে? নাতাশা আসলে কলেজ লাইফ থেকেই আমি কাব্যকে একদম পছন্দ করতাম না, যতই সে সুন্দর হোক না কেন। আমি চেয়েছিলাম আমার হাবি আমার উপর কথা বলবে না, বাট কাব্য তার বিপরীত। তানিশা তাহলে কেন ওর সাথে রিলেশনশিপে গেছিলে? নাতাশা আর বলো না, আমাকে যখন প্রথম প্রপোজ করে আমি ওকে রিজেক্ট করে দিয়েছিলাম, তারপরও বান্ধবীর মধ্যে হাত চেপে ধরাই ওকে থাপ্পড় মারছিলাম। ও তো অনেক বড় লোক, ওর বন্ধু আবির আমাকে হুমকি দিয়েছিল ওর সাথে রিলেশন না করলে আমার ফ্যামিলির ক্ষতি করবে। এরপর তুমিই বলো আমি এটা করতে বাধ্য ছিলাম। আমি আরও আগে ওকে বলে ক্ষমা চেয়ে নিতাম, বাট আবিরের জন্য করতে পারিনি। আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে ছিলাম। অলরেডি আমার বিয়ে ঠিক করা ছিল আকাশের সাথে, আমার ছোটবেলার বন্ধু। আমি এবার সব ক্লিয়ার হয়ে গেলাম নাতাশা আপুর কথা শুনে। আসলেই তো জোর করে আর সব পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না। পেছনে থেকে একটা ছেলে এসে নাতাশা আপুকে ডাক দিল। নাতাশা আপু ওনার হাত ধরে বলল, নাতাশা এই হলো আমার হাজবেন্ড আকাশ আহমেদ, আর ও হলো তানিশা, যার কথা এর আগে তোমাকে বলেছিলাম। খুব জোর করেই আমাকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসল তারা। আমার আর কাব্যের সম্পর্ক কেমন আশকো করাতে আমার মুখটা কেমন জানি ফ্যাকাশে হয়ে গেল, তারা বুঝতে পারল ভালো না। নাতাশা তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে কাব্য তোমাকে এখনো মেনে নেয়নি। বলো, আমি যখন তোমার জীবন নষ্ট করেছি আমিই গর্ব তোমাদের সংসার। বল। তানিশা চুপ করে থেকো না, বল। আমিও বাধ্য হয়ে সেই দিন থেকে আজকের সব ঘটনা খুলে বললেন। নাতাশা আর আকাশ ভাইয়া সবটা শোনার পর খুব কষ্ট পেল। নাতাশা আমি ভাবতেও পারিনি এত কিছু করবে তোমার সাথে কাব্য। আমি তো শুধু একটা ভুল খুঁজছিলাম সম্পর্ক শেষ করার জন্য, ওটাই ছিল বেস্ট, বাট ওইটাকে মুখম সুযোগ করতে গিয়ে তোমার জীবন নষ্ট করে দিলাম। মাফ করে দিও আমাকে প্লিজ। আকাশ আচ্ছা একটা আইডিয়া বলি। নাতাশা হুম বলো। আকাশ তানিশা তুমি বরং রেকর্ড করো, আর নাতাশা তুমি পুনরায় কাব্যকে ভালো না লাগার কারণগুলো বলো, যেগুলো আর পর্যন্ত বলতে পারোনি। নাতাশা গুড আইডিয়া, আমিও আর কাব্যের সামনে যেতে চাই না। তানিশা রেডি হও। আমি কিছুটা অবাক হলাম, নাতাশা আপুকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা নয় সে। তিনি তো তার পরিবারকে বাঁচানোর জন্য এগুলো করেছে। রেকর্ড করা শেষ হল। জোর করেই খাইয়ে বের হলাম আমরা। নাতাশা আশা করি এবার সব ভুল বোঝাবুঝি শেষ হবে তোমাদের মধ্যে। আজ আসি বোন। তানিশা জানি না কি বলে তোমাকে ধন্যবাদ দিব। নাতাশা ধন্যবাদ তোমাকে দেওয়া উচিত, আর পুনরায় মাফ চাইছি, মাফ করে দিও। আল্লাহ হাফেজ। তানিশা আল্লাহ হাফেজ। আপুরা চলে গেল। কতটা সম্মান করে আকাশ ভাইয়া নাতাশা আপুকে।
এখন খারাপ লাগছিল কাব্য ভাইয়ার জন্য, বেচারার তো কোনো দোষ ছিল না। আবির ভাইয়ার এটা করা উচিত হয়নি, যতই সে বন্ধুত্বের জন্য করেছেন, কিন্তু তারপরও এটা একদমই ঠিক হয়নি। আমারও খেয়াল নেই যে সন্ধ্যার আগে বাড়ি যেতে হবে। আমার যেতে যেতে আজান পড়ে গেল। দরজা খুলে দেখলাম অন্ধকার, লাইট অন করলাম, বাড়িতে তো কেউ নেই। আমি নিজের রুমে এসে শপিংয়ের সব ব্যাগ বিছানায় রাখলাম। পেছনে থেকে গেট আটকানোর শব্দ আসলো। আমি চমকে উঠলাম, দেখলাম কাব্য। কাব্য সন্ধ্যার আগে বাড়ি আসতে বলেছি, এত দেরি হলো কেন? রেগে চোখ লাল করে। তানিশা, আসলে ঠাসঠস। থাপ্পড়ের গতি এতই জোর ছিল, আমি ছিটকে বিছানায় পড়ে গেলাম। ঠোঁটের পাশ দিয়ে রক্ত বের হতে লাগল। কাব্য, ভালো কথা শুনতে ভালো লাগে না তাই না? রেগে। তানিশা, আজ দেরি হওয়ার কারণ নাতাশা আপু। এক নিঃশ্বাসে। কাব্য, কি হয়েছে নাতাশার? ও কোথায়? ওর বর ওকে কিছু করেছে? আজই মেরে ফেলব। যেতে থাকে। আমি কাব্যকে পিছ থেকে হাত টেনে ধরলাম। তানিশা, উনি ভালো আছে তার বরের সাথে। আর আপু কখনো আপনাকে ভালোইবাসেনি। কাব্য, কি বলতে চাও তুমি? আমার বাহু শক্ত করে চেপে ধরে। তানিশা, আমি বলছি প্লিজ একটা শান্ত হন, সময় দেন প্লিজ। তিনি বেডের উপর গিয়ে বসলেন। কেমন জানি পাগলের মতো বিহেভ করছেন তিনি, তার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। এরপর যেটা শুনবে কিভাবে সামলাবেন নিজেকে। আমি তার পাশে বসে সব বললাম এবং রেকর্ডও শোনালাম। রেকর্ড শোনার সাথে সাথেই তার চোখ লাল হয়ে গেল। আজই হয়তো আবিরকে মেরে দিবে, এতটা ভয়ঙ্কর হলো তার চেহারা। তানিশা, প্লিজ আপনি একটু শান্ত হন, প্লিজ, আপনার পায়ে ধরে। সেদিন রাতে কোনোরকম শান্ত করলাম তাকে। আমার কাছেই শুয়েছিলেন, একদম আমাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো। আর ঘুমের ঘোরে কেমন জানি ফুপিয়ে উঠতেছিলেন, হয়তো এইসব নিয়েই স্বপ্ন দেখছেন তিনি। সকালে তিনি নরমাল হলেও তার মুখটা আর সহ্য করতে পারছি না, আমি কেমন ফ্যাকাশে হয়ে গেছে তার চেহারা এক রাতে। তানিশা, খেয়ে নিবেন, চলেন। কাব্য, তানিশা, আমি অনেক কষ্ট দিচ্ছি তোমাকে, আমাকে ক্ষমা করা যায় না। আমার হাত দুটি ধরে। তানিশা, এসব কি বলছেন আপনি? আমি কিছু মনে করিনি, আপনার জায়গায় আমি হলেও একই কাজ করতাম। আপনি শান্ত হন প্লিজ। কাব্য, আমাকে ক্ষমা করো প্লিজ। তানিশা, কিছু শত পালন করলে আমি মাফ করব। কাব্য, আমি রাজি, বলো কি শত? তানিশা, এখন আপনি খাবেন, পরে বাকিগুলো বলবো। এই বলে তার হাত ধরে ডাইনিং টেবিলে আনলাম, তারপর তাকে নিজ হাতে খাইয়ে দিলাম। আজ তিনি আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল, কেমন জানি টান অনুভূতি হতেছিল আমার ভিতর। তিনি আর আজ অফিসে গেলেন না। একটু একা থাকতে চায়, আমিও বাধা দিলাম না। আজ তিনি আর অফিসে গেলেন না। তিনি একটু একা থাকতে চায়, আমিও আর বাধা দিলাম না। তাকে নিয়মিত খাবার খাওয়ানো, এটাই ছিল আমার কাজ, কিন্তু তিনি এখন থেকে আবার পরিমিত কথা বলতে লাগলেন। শ্বশুর শাশুড়ি ভাবলেন হয়তো আমিই কিছু করেছি, তাই তার ছেলে এমন রুক্ষ হয়ে গেছে। যেটুকু কথা বলতো সেটুকুও আর বলে না। এখন আর আমার সহ্য করার ক্ষমতা নেই। এরই মধ্যে নাতাশা আপু আমাকে দেখা করতে বলেছে, আমিও ওয়েট করছি তার জন্য। আজ তিনি একাই আসলেন। তানিশা, কেমন আছো তুমি? আর তিনি কোথায়? নাতাশা, ভালোই আছি। তিনি অফিসে। তো কাব্যের কোনো পরিবর্তন হল? তানিশা, আমার হয়তো কপাল খারাপ, এখন তিনি আগের মতো হয়ে গেছে, সেই রকম কথা বলেন না। নাতাশা, জানো তানিশা, জেদ আর হিংসা একটা মানুষকে ধ্বংস করে ফেলে। আমি ভেবেছিলাম তার সাথে আর কথা বলবো না। বাড়িতে এসে অপমান করে গেছে আমার হাজবেন্ডকে কাব্য। তানিশা, কি হ হ। নাতাশা, আমার মাথা গরম হয়ে গেছিল, তাই হয়তো অপমানের পরিমাণটা বেশিই করে ফেলেছি।
তানিশা এরই মধ্যে এত কিছু করে ফেলেছেন তিনি। নাতাশা হয়তো ফোনে বলতে পারতাম, বাট শেষ দেখা করতে আসলাম। তানিশা শেষ দেখা মানে? নাতাশা শেষ দেখা। কাব্যকে এখন আমি অনেক ঘৃণা করি জানো। এমন কথা বলেছে আমাদেরকে যা হয়তো প্রকাশ করতে পারব না। আমরা ইউরোপে চলে যাচ্ছি আগামী সোমবারে। জানি না তানিশা আর কখনো দেখা হবে কিনা, এতটুকুই বলবো আমার মনে হয় না তোমাদের সংসারটা আর হবে, ও তোমার জীবন শেষ করে দিবে দেখ। আমি তার কথাটা শুনে কিছুটা হলেও অবাক হলাম, তিনি এত কিছু শোনার পরও এমন কানটা করলেন। জানি না আর কি কি সহ্য করতে হবে আমাকে। নাতাশা আচ্ছা বোন আজ আসি। তানিশা আচ্ছা, চলে যাচ্ছ ভালো কথা কিন্তু যোগাযোগ রেখো এই বোনের সাথে। নাতাশা অবশ্যই। এই বলে আপু চলে গেল। হয়তো তারও শ্বশুরবাড়ি থেকে অনেক কথা শুনতে হয়েছে, কিন্তু আসলেই আকাশ ভাইয়া আপুকে অনেক ভালোবাসে, না হলে পরিবার থেকে আলাদা হয়। আমিও এসব ভাবতে ভাবতে বাড়িতে চলে আসলাম। প্রায় 3 মাস হতে আসলো আমার বিয়ে হওয়ার, কিন্তু এখনও কাব্যের কোনো পরিবর্তন হলো না। আমি আমার দিক দিয়ে চেষ্টা করে যাচ্ছি কাব্য ভাইয়াকে নিজ করে পাওয়ার, কিন্তু বিনিময়ে পাচ্ছি শুধু অবহেলা আর অপমান। এর মধ্যে কোনোভাবেই আমি আমার পরিবারের সাথে কন্ট্রাক্ট করতে পারলাম না। আমি বেঁচে আছি কি মরে গেছি তার কোনো খোঁজই নেয় না। তানিশা শুনুন। কাব্য কি হয়েছে? তানিশা একটু আমার পরিবারের সাথে কথা বলতে দেন প্লিজ। কাব্য কখনো না। তানিশা আপনি কি সেই কাব্য ভাইয়া যাকে আমি ভালোবাসতাম? কি এমন পাপ করেছে এটা বলতে পারেন? ভালোবাসা কি পাপ ছিল? কাব্য নিশ্চুপ। তানিশা নাতাশা আপু ওই ঘটনা দেখে বিয়ে ভেঙে দিল কারণ আপনাকে ভালোবাসত না। আপনি সেটা নিয়ে আমাকে কষ্ট দিচ্ছেন সব জানার পর। যে আপনাকে ভালোবাসে না তার জন্য আপনি আপনার ওয়াইফকে কষ্ট দিচ্ছেন। কেন আমার ভালোবাসা দেখছেন না? আপনার কি চোখে কালো পট্টি বাঁধা আছে? না আমাকে বাঁচতে দিচ্ছেন না মরতে? আপনি আপনার পরিবার দুটোর একজনও আমার সাথে কথা বলেন না কি মনে করেন আমি রোবট? আমার চিৎকার শুনে বাড়ির সবাই চলে আসে। কাব্য তুমি কি চুপ করবে? দাঁতে দাঁত চেপে। তানিশা নাহহ আজ আমি বলবো আপনি শুনবেন, না করতে দেন পরিবারের কারোর সাথে কথা বলার সুযোগ, না বাসেন আমাকে ভালো। অনেক হয়েছে। নাতাশা আপু ঠিকই বলেছে, আমাদের সংসার কখনো হবে না হাজার চেষ্টা করলেও। একটা সংসার টিকাতে দুজনের ইচ্ছা লাগে, যা আপনার ভেতরে নেই। আমি আপনাকে ডিভোর্স দিতে চাই, আর একটা মিনিটও আপনার বাসায় আর আপনার মুখ দেখতে চায় না। এই বলে আমি আমার রুমে চলে আসলাম এবং লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম। তারাও এইগুলোই চায় তো, তাই কোনো রকম আটকাতে চাইল না। আমি এখন কোথায় যাব? বাড়িতে যে মানুষগুলো আমাকে বিক্রি করে দিচ্ছে তাদের কাছে কখনো না। আমি নাতাশা আপুকে ফোন করলাম। এসব শুনে তারাও অনেক কষ্ট পেলেন, বাট আর কতদিন এইভাবে চলব। তিনি একটা ফ্ল্যাটের চাবি দিলেন তার ভাইকে পাঠিয়ে। আমিও সেই বাড়িতেই উঠলাম। আমার দায়িত্ব নিলেন সেই ভাইয়াটা। নাম যত সম্ভব সৌরভ বলেছে। তার ছেলেও আছে। আমি রুমে এসে শাওয়ারে চলে আসলাম আর শাওয়ার ছেড়ে কাঁদতে লাগলাম, শুধু মায় একটা ভালোবাসা আমার জীবনকে শেষ করে দিল। কি ভেবেছিলাম আর কি হলো? আমি তো এমন ছিলাম না, এত ভালো রেজাল্ট করলাম আর এখন জীবনের লক্ষ্যই ভুলে গেছি। আচ্ছা, যে কাব্য ভাইয়াকে ভালোবাসতাম সে কত ভালো ছিল, নম্র, ভদ্র, তার থেকেও ভালো ছিল তার মুচকি হাসিটা। আর এখন সে কোথায় গেল? আজ অনেকক্ষণ শাওয়ার নেওয়ার পর আমি ড্রেস চেঞ্জ করে বেলকুনিতে বসলাম, খোলা চুলগুলো হাওয়ায় উড়ছে। হঠাৎ মাথায় আসলো আমি একটু ফোন করি কাব্য ভাইয়াকে। ফোন দিলাম, প্রথমে টুট টুট করে কেটে গেল। আবার ফোন দিলাম, এইবার ধরে বলল, হ্যালো, কে বলছেন? আমি ফোনটা কেটে দিলাম। এত দিন হয়ে গেল তার সাথে সম্পর্ক হয়তো ভালো না হলেও তাই বলে ফোন নাম্বারটাও সেভ করি নাই।
আবার ও ফোন দিল, আমি কেটে সাইলেন্ট করে রাখলাম। তারপর আকাশের দিকে তাকালাম আর কিসব ভাবতে লাগলাম আমি। প্রথম কাজ একটা চাকরি ম্যানেজ করা, দেন পরিবারের মানুষগুলো কাছে প্রশ্ন করা কেন করল এমন। আমি রাত 1টা পর্যন্ত আকাশের দিকেই তাকিয়েছিলাম, তারপর বিছানায় গিয়ে গা এলিয়ে দিন। হাজার দিনের ক্লান্তি ছেড়ে দিলাম বিছানায়। সকালে উঠে ফ্রেশ হয়ে আমি ফোনটা হাতে নিলাম, কল লিস্ট আর মেসেজ দেখে আমি অবাক। 120টা ফোন আর 56টা মেসেজ কাব্যের নাম্বার থেকে। মেসেজে এমন বলেছে, সরি তানিশা, আমি কেমন জানি হয়ে গেছিলাম তুমি যখন বললে না তুমি আগের কাব্যকে ভালোবাসো। তখন মনে পড়ল আমার আগের কথা। আজ একটা সত্যি বলতে চাই, তোমাকে প্রথম যখন দেখেছিলাম তখন একটা আসক্ত হয়ে গেছিলাম, যতই আমি নাতাশাকে ভালোবাসি কিনা, তাই তখন ও তো মিশতাম তোমার সাথে। তুমি যখন বলেছিলে তুমি আমাকে ভালোবাসো তখন আমি যেন জমে ফ্রিজড হয়ে গেছিলাম। সত্যি বলতে আমি তোমাকে এখন ভালোবেসে ফেলেছি, আবার ধোঁকা খেতে চাই না, তাই প্রকাশ করিনি। আসলে বিয়ে ভাঙ্গার পর আমার পরিবারকে অনেক বাজে কথা শুনতে হয়েছে, তার সাথে আমারও, তাই আমি মানুষ থেকে অমানুষ হয়ে গেছিলাম। প্লিজ ফিরে এসো, কোথায় তুমি বলো। বাকি মেসেজগুলো ছিল সরি মাফ করো এই বলে। আমার যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। হঠাৎই কলিং বেল বেজে উঠল, হয়তো ওই সৌরভ ভাইয়া এসেছে। আমি গিয়ে গেট খুলে আরেক দফা শকট খেলাম। কারণ সৌরভ ভাইয়া না কাব্য নীল শার্ট, কালো পেন্ট, হাতা ফোল্ড করা, চুলগুলো উস্কো খুস্কো, চোখ লাল হয়ে আছে, হাতে নীল বর্ণ ধারণ করেছে, আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আমাকে জড়িয়ে ধরল এবং গেট আটকে দিল। তানিশা, এই কি করছেন আপনি, ছাড়ুন। কাব্য, ভালোবাসি আমি তোমাকে, আমি আগের কাব্য হয়ে যাব, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না, অনেক আশা নিয়ে এসেছে। আর যদি ফিরিয়ে দেও আজই আমার শেষ দিন। তানিশা, আপনি আমার ঠিকানা পেলেন কিভাবে? কাব্য, আমি নাতাশার কাছ থেকে নিয়েছি, আর ওর কাছে ক্ষমাও চেয়েছি। প্লিজ, ভালোবাসি তোমাকে। জানি না এখন কি করা উচিত, ক্ষমা করব কি এত কিছুর পরও, কিন্তু ক্ষমা না করলে যদি সত্যিই উনি কিছু করেন, কি করব আমি মনে মনে। তানিশা, আমাকে একটু টাইম দিন প্লিজ। কাব্য, না হহ, চলো। এই বলে আমার লাগেজ নিয়ে গেল নিচে। আমি দাঁড়িয়েই আছি, আবার উপরে আসলো, এসে আমাকে কোলে তুলে নিল, এত মানুষের মধ্যে কোলে করে নিয়ে যেতে থাকল। তানিশা, কি করছেন আপনি, নামান, সবাই দেখছে। কাব্য, দেখুক। গাড়িতে বসিয়ে আমাকে বাড়িতে নিয়ে গেল, যেতে যেতে দুপুর গড়িয়ে গেল। কেমন জানি পাগলের মতো ব্যবহার করছে। কাব্য, ফুসকা খাবে। তানিশা, মানে? কাব্য, তার মানে খাবে। রাস্তার সাইডে গাড়ি তাকিয়ে 2 প্লেট ফুসকা এনে দিল। এবার মনে হচ্ছে আমি যেন আগের কাব্যকে ফিরে পেয়েছি। আমি 1 প্লেট ফুচকা খেয়ে ফেললাম আর উনি শুধু তাকিয়ে দেখল। আরেক প্লেট হাত দিতে তিনি হা করে তাকালেন আর আমি একটা ফুটকা তার গালের মধ্যে ঢুকিয়ে দিলাম। তিনি টক খেতে পারে না, তাই 2টাই খেল, তারপর বেল দিয়ে বাড়ির উদ্দেশ্য রওনা দিলেন। বাড়িতে পৌঁছে তিনি আবার কোলে নিবেন, বাট এবার আমি বাধা দিলাম, তিনি মানলেন না। আমি বাধা দেওয়া সত্ত্বেও তিনি কোলে করেই বাড়ির ভিতর নিয়ে গেলেন। আমি ফ্রেশ হয়ে নিলাম নিজের রুমে গিয়ে। কিছুক্ষণ পর শ্বশুর এবং শাশুড়ি আমার কাছে এসে মাফ চাইলেন। আমি ভাবছি বিয়ের পর থেকে যারা আমার সাথে প্রয়োজন ছাড়া কথাও বলিনি তারা আমার সাথে কথা বলছে, আমার খুব আশ্চর্য লাগছে। রাতে আজ সকলের সাথে ডিনার করলাম। 3 মাসের বিয়ে, আজই প্রথম পরিবারের সাথে রাতের খাবার খেলাম। আগের কথা মনে পড়ে গেল, একা একা চোখের পানি ফেলতাম আর হয়তো জীবন বাঁচানোর জন্য খাবার খেতাম, মাঝে মাঝে তো নিজেকেই নিজে কষ্ট দেওয়ার জন্য খাওয়া বাদ দিতাম। ডিনার করে রুমে চলে আসলাম। আজ মনে বড়ই শান্তি লাগলে, অনেক দিন হলো নিজের যত্ন করিনি। শখের চুল ছিল আমার বেশ বড়,
কতই না যত্ন করেছি, কিন্তু একটা ঝড় সব উলট পালট করে দিল আমার জীবন, শখ, ভালোবাসা। এই সব ভাবতে ভাবতে চুলগুলো সুন্দর করে আছড়াতে ছিলাম, হঠাৎ কাব্য ভাইয়া আমার রুমে আসলো, এসে একটা ব্যাগ হাতে ধরিয়ে বলল, এইগুলো পরে আমার রুমে এসো, আর হ্যাঁ, সুন্দর করে সাজবে। এই বলে চলে গেলেন, আমাকে কিছু বলার সুযোগও দিলেন না। আমি ব্যাগ খুলে দেখলাম একটা পিঙ্ক কালারের শাড়ি আর ম্যাচিং জুয়েলারি রাখা। কি আর করার, শাড়ি জুয়েলারি পরে, চোখে কাজল, চুলগুলো ছেড়ে দিলাম। আয়নায় অনেক দিন পর নিজেকে দেখে ভালো লাগছে। আমি তার রুমে গিয়ে এবার একটু বড় শকট খেলাম। পুরো বাসরঘরের মতো সাজানো, পুরো বেডটা ফুলে সাজানো, মোমবাতি মিটিমিটি আলোয় জ্বলছে, আকাশে চাঁদের আলোয় ঘর যেন আলোকিত হয়ে গেছে। কিন্তু এত কিছুর পরও তাকে রুমে দেখলাম না। হঠাৎ পেছনে থেকে তিনি এসে আমাকে জড়িয়ে ধরল। তার দিকে ঘুরিয়ে আমাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিল। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আমার সাথে লেপ্টে গেল। মনে এক অজানা ঝড় বইছে। কিন্তু আমার আগের কথা মনে পড়ে গেল, তার এত রোম্যান্টিকতার সব মাটি করে দিলাম আমি। তার থেকে নিজেকে ছাড়িয়ে বেলকুনিতে চলে আসলাম। চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। আমার এমন ব্যবহারে সেও অনেক কষ্ট পেল, তাও সে বাধা না মেনে আমার কাছে এসে চোখের পানি মুছে দিল এবং বলল, কাব্য, প্রমিস করছি আজ থেকে আমি তোমার কাব্য হয়ে দেখাবো, প্লিজ আমাকে দূরে সরিয়ে রেখো না। আমি বিষাক্ত অতীত ভুলে তোমার হতে চাই, আমাকে আর বাধা দিন না তানিশা, আমি তোমাকে যে বড্ড ভালোবেসে ফেলেছি, মায় জড়িয়ে পড়েছি তোমায়। তারপর আমাকে পাজা কোলে নিয়ে বেডে শুইয়ে দিল, আলতো করে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল সে। তার সম্পূর্ণ ভালোবাসা আমার উপর চালাতে লাগল, আমিও আর বাধা দিলাম না। সকালে ঘুম ভেঙে দেখি তিনি আমার বুকের উপর শুয়ে আছেন। আমার নড়াচড়ার কারণে তার ঘুম ভেঙে গেল। তিনি চোখ কচলাতে কচলাতে উঠে বসলেন। কাব্য, ওই কই যাচ্ছ রাতে? আমি ভালো আদর করতে পারিনি, এখন আদর করব আবার। তানিশা, কি করছেন ভাইয়া? ছাড়ু, ঠাস শটস। আমি তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছি। তিনি রাগে গজগজ করছেন। কাব্য, এই কে তোমার ভাইয়া? হুম, বিয়ের পর কোথায় জানু টানু বলবা তা না ভাইয়া, আর একবার ভাইয়া বললে দেখো কি করি। তানিশা, তাই বললে মারতে হবে? বুঝিয়েও তো বলতে পারতেন, অভিমানী সুরে। কাব্য, তা অবশ্য বলতে পারতাম, বাটের পর ভাইয়া বলার আগে এই থাপ্পড়টা তোমাকে মনে করিয়ে দিবে যে ভাইয়া বলা নিষেধ। আমি মুখ ফুলিয়ে বসে আছি, তিনি এসে যেখানে মেরেছেন সেখানে কিস করতে লাগলেন। তার এমন পাগলামোতে রাগটা একদমই কমে গেল। 5 বছর পর, 5টা বছর ধরে চেষ্টা করেছি, বাট মা আর হতে পারলাম না। কার প্রবলেন জানি না, টেস্টের কাগজ যখন আসে কাব্য দেখে ছিঁড়ে ফেলে দেয়। এবং আমরা একটা অনাথ আশ্রম থেকে বাচ্চা অ্যাডপ্ট করি। হয়তো মা হতে পারলাম না, কিন্তু ভালোবাসা অনেক পেয়েছি। আমাকে কখনো খোটা শোনা লাগেনি কাব্যের জন্য। কেই মুখ ফসকে কিছু যদি বলে ফেলেছে, কাব্য তার বেহাল অবস্থা বানিয়ে ফেলে। আজ আমি অনেক সুখী, বাচ্চা অ্যাডপ্ট করলেও আমি এখন মা। এই 5টা বছরে আমি কাব্যের এত ভালোবাসা কেয়ার পেয়েছি যা কখনো যোগ্য নয়। আগের কাব্যের কথা মনে পড়লেই আমার হাসি লাগে, আর ওকে যদি সেগুলো বলি হোপ ফুলিয়ে বসে থাকে। হয়তো সেদিন তাকে সুযোগ যদি দিতাম না, আলাদা জীবন কাটাতাম, কিন্তু তাও ভালোবাসার ক্ষোভটা আমার থেকেই যেত। সেদিন মাফ করার জন্যই হয়তো আজ এত এত সুখ আমি ডিসার্ভ করি। সেই ক্রাসের সাথেই আমার বিয়ে হলো, যাকে আমি অত্যন্ত ভালোবাসতাম। নিয়ত আসলে কোথায় নামিয়ে আনে মানুষকে, তাই ভাবি এখন। আর আমার মেয়ের নাম নাতাশা, কারণ তার জন্যই আমি শেষমেশ কাব্যকে পেয়েছিলাম। সমাপ্ত।